ইরান ও আমেরিকার মধ্যে শেষ পর্যন্ত একটি চুক্তি হয়ে যাচ্ছে। আমাদের কৌতূহলপূর্ণ বিষয়গুলো, বিশেষ করে হরমুজ প্রণালী, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ, ইরানের জব্দ অর্থ এবং ইউরেনিয়াম, এই বিষয়গুলো এই চুক্তিতে কিভাবে থাকছে তা নিয়ে আমরা আজ কথা বলবো। পাশাপাশি ইরানের জব্দ অর্থ এর মধ্যে কিভাবে আসতে শুরু করেছে তা নিয়েও আমরা আলোচনা করব। অন্যদিকে এই যে সম্ভাব্য চুক্তি, এটার কারণে ট্রাম্প খুশি হলেও নেতানিয়াহু কেন খুশি হতে পারছেন না তা বিশ্লেষণের চেষ্টা করব। চলুন মূল আলোচনায় যাই। ইরান ও আমেরিকার মধ্যে যে চুক্তিটি হতে যাচ্ছে তাতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুরোপুরি তুলে নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ইরানের নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য প্রায় 15টি জাহাজ মোতায়েন রেখেছে আমেরিকা। সেখানে আমেরিকারও বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে। এই চুক্তির মধ্য দিয়ে এই অবরোধ তুলে নেবে আমেরিকা। এই অবরোধের কারণে ইরানের জাহাজ চলাচল, বিশেষ করে বাণিজ্যিক জাহাজগুলো চলাচলে বাধা সৃষ্টি করছিল আমেরিকা। ইরানের তেল এবং অন্যান্য পণ্য নিয়ে যেসব জাহাজ বাইরে যাচ্ছিল বা অনেক জাহাজ যেগুলো পণ্য নিয়ে ইরানে আসছিল সেগুলোকে আটকে দিচ্ছিল আমেরিকা, এবং কোনো কোনো জাহাজে এর মধ্যে হামলা চালিয়েছে। যদিও এই অবরোধ আরোপের পরও ইরান বহু জাহাজ নিরাপত্তা দিয়ে দেশের বাইরে পাঠিয়েছে এবং দেশের সীমানায় নিয়ে এসেছে। এরপরও স্বাভাবিকভাবেই ইরানের নৌ বাণিজ্যে সমস্যা হচ্ছিল। এই চুক্তির মধ্য দিয়ে এই নৌ অবরোধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। এর ফলে ইরানের বাণিজ্যিক ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা বাড়বে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালী খুলে দেবে, তবে ইরান এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে সেবা বিনিময়ে কিছু অর্থ আদায় করবে, তবে সেটা ট্যাক্স হিসেবে নয়। ইরান এর আগে কখনোই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী কোনো জাহাজের কাছ থেকে অর্থ আদায় করেনি। এবার ইরান এই প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে একটা অর্থ পাবে নিয়মিতভাবে, সেটা যদিও সেবা দিয়ে ইরান আদায় করবে। এই প্রক্রিয়ায় সম্ভবত ওমানও যুক্ত হবে। ইরান ও ওমান যেহেতু এই প্রণালীর বৈধ মালিক, সে কারণে এই দুই দেশ যৌথভাবে সেবার বিনিময়ে কিছু অর্থ আদায় করতে যাচ্ছে। এই চুক্তিতে এই স্বীকৃতি দেয়া হচ্ছে। এটি হলে ইরানের অর্থ উপার্জনের একটি বড় উৎস হয়ে উঠবে এই হরমুজ প্রণালী। আর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমেরিকার পরাজয় আরও একবার সুস্পষ্ট হয়ে উঠল। আমেরিকা এই যুদ্ধ যখন শুরু করেছিল তখন এই হরমুজ প্রণালী বিশ্বের সব দেশের জাহাজের জন্য উন্মুক্ত ছিল, অর্থাৎ এই প্রণালী পার হওয়ার জন্য কোনো ধরনের অর্থ পরিশোধ করতে হতো না। কিন্তু ট্রাম্প এমন একটি কাজ করে দিলেন যে কারণে ইরান সুযোগ পেল সেখানে তার যে অধিকার সেটা প্রতিষ্ঠা করার। ইরান এখন থেকে সেখান থেকে কম বেশি যাই হোক একটা অর্থ আদায় করবে। অন্যদিকে ইরানের জব্দ অর্থ এরই মধ্যে ইরানে আসতে শুরু করেছে বলে আমরা খবর পাচ্ছি। আজকেই রয়টার্স জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ইরানকে $1000 কোটি ছাড় দেবে, অর্থাৎ তাদের ব্যাংকে আটকে থাকা 1000 অথবা $2000 কোটি তারা ইরানে প্রবেশ করতে দেবে। এরই মধ্যে এই খবর এসেছে যে গত 8 জুন আরব আমিরাত ইরানে $300 কোটি বাকি একটি বিমান পাঠিয়েছে এবং
ইরানের কাছে নগদ অর্থ হস্তান্তর করা হয়েছে। যদিও আরব আমিরাত এই খবর প্রত্যাখ্যান করেছে, কিন্তু আমার ওই দিনের ঘটনাটি মনে আছে। তখনও ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরই মধ্যে আমরা একটা খবর পেলাম যে সংযুক্ত আরব আমিরাত থেকে একটি বিমান ইরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করেছে। তখন আমাদের মধ্যে প্রশ্ন দেখা দিল যে যুদ্ধ চলছে অবস্থায় ইরানের সাথে যখন সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত খারাপ সম্পর্ক, তখন দেশটির বিমান কিভাবে অবতরণ করার অনুমতি পেল? তখন জানা গেল যে এই বিমানটি ইরানের সরকারের অনুমতি নিয়েই সেখানে অবতরণ করেছে। এর পরপরই পশ্চিমা গণমাধ্যমে আমরা দেখতে পেলাম যে এই বিমানে করে $300 কোটি নিয়ে আসা হয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করা হয়নি, কিন্তু এ ধারণা করা যেতে পারে যে এই বিমানে করে অর্থ হয়তো এসেছে। ওই যুদ্ধের পাশাপাশি, অর্থাৎ ইরান ও ইসরায়েলের মধ্যে 8 জুনে যে যুদ্ধ হলো, এরপরে আবার আমেরিকার সঙ্গে ইরানের যে সাময়িক কয়েক ঘন্টার যুদ্ধ হলো, এই দুই যুদ্ধে কিন্তু ইরান সংযুক্ত আরব আমিরাতের কোথাও হামলা করেনি। যদিও ইরান হামলা করেছে কুয়েতে মার্কিন ঘাঁটিতে, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে, জর্ডানে মার্কিন ঘাঁটিতে, কিন্তু সংযুক্ত আরব আমিরাতে এই কয়েকদিনে কোনো হামলার ঘটনা ঘটেনি। আমরা নিশ্চিত করে বলতে না পারলেও ঘটনাগুলো যদি একসঙ্গে মিলাই, তাহলে নগদ অর্থ হস্তান্তরের একটা ঘটনা ঘটেও থাকতে পারে। এর আগেও আমরা এমন খবর পেয়েছি যে কাতারের পক্ষ থেকেও কিছু নগদ অর্থ দেয়া হতে পারে বা দেয়া হয়েছে। আমরা এর আগে দেখেছি যে ইরানের প্রধান আলোচক এবং সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ তার প্রতিনিধি দল নিয়ে কাতার সফর করেছেন এবং কিভাবে অর্থ পাওয়া যেতে পারে সেটা নিয়ে কথা বলেছেন, এবং সফল আলোচনা হয়েছে বলে ইরানের পক্ষ থেকেই ঘোষণা করা হয়েছে। এমন খবর এসেছে যে কাতার তাদের নিজের পকেট থেকে $1000 কোটি ইরানকে দিতে রাজি হয়েছে। পরবর্তীতে তারা বিভিন্ন ব্যাংক থেকে, বা যখন এই নিষেধাজ্ঞা উঠে যাবে, যখন ইরানের অর্থ স্বাভাবিক লেনদেন হবে, তখন তারা তা থেকে নিয়ে নেবে। যাই হোক, ইরান তার জব্দ অর্থের একটা বড় অংশ এভাবে ফেরত পাচ্ছে। এই অর্থ যদি ইরানে আসে, তাহলে ইরানের উন্নয়ন অগ্রগতি অনেক গুণ বেড়ে যাবে। এরই মধ্যে আমরা জানি যে ইরানে যুদ্ধ চললেও জীবনযাত্রা, অর্থনৈতিক অবস্থা খুব একটা খারাপ হয়নি, কারণ ইরান যুদ্ধের জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল। ওদিকে ইরানের ইউরেনিয়াম, যেটা 60% সমৃদ্ধকৃত, সেটা ইরান কোনো দেশে হস্তান্তর করবে না। এই চুক্তিতেও এই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। ইরান বলেছে যে 60% সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যদি তারা মেনে না নেয়, তাহলে সেটাকে পাতলা করে ফেলা হবে। প্রযুক্তিগত প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে পাতলা করে ফেলা হবে। এর ফলে তাদের উদ্বেগ শেষ হবে। এখন প্রশ্ন হলো যে আসলে ইরানের এই সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিয়ে আমেরিকার উদ্বেগের তো কোনো কারণ নেই, কারণ ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না, এটা বহু আগে থেকেই প্রতিশ্রুতি দিয়ে আসছে। যদিও এখন ট্রাম্প তার বিজয় ঘোষণা করার যুক্তি হিসেবে বলছেন যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে আমাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছে। কিন্তু আপনারা যদি ইতিহাস ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন যে গত কয়েক দশক ধরে ইরান এই নিশ্চয়তা দিয়ে এসেছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা, যিনি শহীদ হয়েছেন, সৈয়দ আলী খামেনি, বারবার বলেছেন যে আমরা পরমাণু অস্ত্র তৈরি করব না, কারণ গণবিধ্বংসী অস্ত্র আমরা তৈরি, সংরক্ষণ এবং ব্যবহারকে হারাম মনে করি। এই অবস্থায় ট্রাম্প যদি বলে যে এটা তাদের নতুন অর্জন, তাহলে এটা একটা মিথ্যাচার।
ট্রাম্প আসলে মিথ্যা বলায় অত্যন্ত অভ্যস্ত। আমার ট্রাম্পের কথাবার্তা শুনে সেই হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবলসের কথাই মনে পড়ে। তিনি মনে করতেন যে বারবার একটি মিথ্যা কথাকে পুনরাবৃত্তি করলে সেই মিথ্যাটা আস্তে আস্তে মানুষের কাছে সত্য বলে মনে হয়। ট্রাম্প এখন তার এই যে পরাজয় এটাকে ঢাকার জন্য বারবার তিনি বিজয়ী হয়েছেন বলে দাবি করে যাচ্ছেন। আমার তো মনে হয় যে শতবারের বেশি একই কথা বলেছেন। এর মাধ্যমে তিনি সেই গোয়েবলসীয় সূত্রের মাধ্যমে গণমাধ্যমের সহযোগিতায় গোটা বিশ্বে এটা ছড়িয়ে দিতে চান যে আমেরিকা এই যুদ্ধে বিজয়ী হয়েছে। কিন্তু সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে এটা সুস্পষ্ট হয় যে এই যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে। ট্রাম্প বারবার কাকুতি মিনতি করে একটি চুক্তি করতে যাচ্ছেন। ট্রাম্পের জন্য এই চুক্তিটি খুবই প্রয়োজন, কারণ আগামী নভেম্বরে তাদের মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনে জিততে হলে তাকে দেখাতে হবে যে যুদ্ধ নয়, শান্তির জন্য কাজ করেন তিনি। এবং আমেরিকার জনগণ ইরানের সাথে আর যুদ্ধ জিয়ে রাখতে চাচ্ছে না। কাজেই এই যুদ্ধ বন্ধ না হলে তার ভোট কোনোভাবেই বাড়বে না। এরই মধ্যে তার জনপ্রিয়তা কমে গেছে, তার দল রিপাবলিকান পার্টির জনপ্রিয়তা কমে গেছে। এই দল যদি আগামী নির্বাচনে জিততে চায় তাহলে এই চুক্তিটা অত্যন্ত জরুরি। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এই চুক্তিটা বিপর্যয় হিসেবে দেখা দিচ্ছে, কারণ তাদের নির্বাচন সম্ভবত অক্টোবরে হবে। সেই নির্বাচনের আগে তার একটি বিজয় দরকার ছিল। সেটি হলো যে সবাই যেটা বুঝবে যে ইরানের বিরুদ্ধে বা লেবাননের বিরুদ্ধে একটি বড় ধরনের বিজয় তিনি অর্জন করছেন। কিন্তু এখন এটা সবার কাছে সুস্পষ্ট যে এই যুদ্ধে ইরান বিজয়ী হচ্ছে, ইরানের সঙ্গে যারা আছে তারা বিজয়ী হচ্ছে। এমনকি এই চুক্তিতে লেবাননে যুদ্ধ বন্ধেরও শর্ত থাকছে। এর ফলে নেতানিয়াহু সম্ভবত লেবাননে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবেন এবং সেটি ট্রাম্পের চাপেই বাধ্য হবেন। সেটি হলে আগামী নির্বাচনে তার বিজয়ী হিসেবে দেখানোর মতো আর কিছু থাকবে না। আরেকটি বিষয় এখানে অত্যন্ত উল্লেখযোগ্য, সেটি হলো যে নেতানিয়াহু এই যুদ্ধকে দেখিয়ে, এই যুদ্ধ জিয়ে রেখে তার বিরুদ্ধে যে প্রতারণা সহ বিভিন্ন মারাত্মক অভিযোগে মামলা চলছে সেগুলোকে আটকে রেখেছেন। অর্থাৎ তিনি সেখানে উপস্থিত হচ্ছেন না, বা উপস্থিত হলেও বলছেন যে আমার জরুরি একটা মিটিং আছে, সে কারণে চলে যেতে হচ্ছে। এ কারণে আদালতের যে বিচার প্রক্রিয়া সেটাকে এগোতে দিচ্ছেন না। এ কারণে নেতানিয়াহু এই চুক্তিতে সন্তুষ্ট হতে পারছেন না। তিনি এ বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং এই চুক্তিটি যাতে আসলে না হতে পারে এখন তিনি সেই চেষ্টা করছেন। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই চুক্তির একটি শত্রু আছে, আর সেটি হলো ইসরায়েল। যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।